কোনো কিছুকে সহজে নির্দেশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শাব্দিক প্রতীক, একটা অশাব্দিক প্রতীক। শব্দের মাধ্যমে যখন কোনো কিছুকে বোঝানো হয় তখন তাকে শাব্দিক প্রতীক বলে, যেমন চেয়ার, টেবিল, কলম। হ্যাঁ, এগুলো হচ্ছে শাব্দিক প্রতীক। আর অশাব্দিক প্রতীক মানে শব্দ ছাড়া কোনো চিহ্নের মাধ্যমে যখন কোনো কিছুকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অশাব্দিক প্রতীক। তো প্রতীকী যুক্তিবিদ্যায় ডট, ইমপ্লাইজ, ভেল, ইকুইভ্যালেন্স, নেগেশন আছে। তো এখন আমরা একটু প্রতীকী যুক্তিবিদ্যায় যে প্রতীক লিপি গুলো আছে সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। এগুলো কি সবার লেখা শেষ? জি স্যার। ওকে। তো এখন আমরা প্রতীক লিপি সম্পর্কে জানবো। হ্যাঁ, প্রতীকী যুক্তিবিদ্যায় যতগুলো প্রতীক লিপি আছে সেগুলো সম্পর্কে জানবো, কারণ এগুলো আমাদের লাগবে, কাজে লাগবে। আমরা প্রথম একটা দুইটা ক্লাস একটু ইন্ট্রোডাক্টরি টাইপের, তারপরে আমরা অঙ্কে চলে যাব। প্রতীক লিপি। প্রতীক লিপিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রতীকী যুক্তিবিদ্যায় যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোই প্রতীক লিপি। তো এখানে আহ আমি লিখছি মূল যৌক্তিক যোজক, আমার সাথে সাথে লিখবে মূল যৌক্তিক মূল যৌক্তিক যোজক। মূল যৌক্তিক যোজক, তারপরে রয়েছে প্রতীক বা চিহ্ন, তারপরে রয়েছে প্রতীকের নাম। প্রতীকের নাম। তো মূল যৌক্তিক যোজক, তারপরে প্রতীকের নাম, প্রতীক চিহ্ন, প্রতীকের নাম। তো প্রথম যেটা সেটা হচ্ছে এবং ও আর কিন্তু। এবং ও আর, হ্যাঁ, এবং ও আর এর জন্য ডট প্রতীক ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে বিন্দু বা ডট সিম্বল। এটার নাম হচ্ছে বিন্দু বা ডট, বিন্দু বা ডট সিম্বল। আর দেখো, বাংলায় বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। অব্যয় শব্দগুলো দুটো সরল বচনকে একটা বচনে পরিণত করার জন্য এগুলো ব্যবহার করা হয় বাংলার ক্ষেত্রে। যেমন হচ্ছে সাপোজ মনে করো রহিম হয় ছাত্র, করিম হয় ছাত্র, এই দুটো সরল বচনকে যুক্ত করার জন্য আমরা ব্যবহার করি রহিম এবং করিম হয় ছাত্র। তো রহিম হয় ছাত্র, করিম হয় ছাত্র দুটো বচনকে যুক্ত করার জন্য সাধারণত আমরা অব্যয়ী পদ যেমন এবং শব্দটি বা ও শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় যে গুলোর সাহায্যে দুটো সরল বচনকে একটি যৌগিক বচনে পরিণত হয় তাদেরকে বলা হয় যৌক্তিক যোজক। বলে তাদেরকে অব্যয় বলা হয় না, যৌক্তিক যোজক বলে। তো এই যৌক্তিক যোজক পাঁচ ধরনের যোজক রয়েছে যাদের মাধ্যমে সরল বচনগুলো যৌগিক বচনে পরিণত হয়। তো এবং ও আর এর জন্য ডট চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে যদি, যদি তাহলে, যদি তাহলে এটার জন্য ইমপ্লাইজ ব্যবহার করা হয়। হ্যাঁ, নাল বা, যেটাকে নাল বা হর্স্য সিম্বল বলা হয়। হর্স্য, হর্স্য সিম্বল বলা হয়, কিন্তু আমরা এটাকে ইমপ্লাইজ বলবো। এটাকে আমরা ইমপ্লাইজ বলবো। হ্যাঁ, এটাকে আমরা ইমপ্লাইজ বলবো। অথবা বা, অথবা বা, কিংবা এগুলোর জন্য আমরা ভেল চিহ্ন ব্যবহার করি। ভেল, এটাকে ফলা বা, ফলা বা ভি সিম্বল বলা হয়। ভি সিম্বল, কিন্তু আমরা এটাকে ভেল বলবো। হ্যাঁ, এটাকে আমরা ভেল চিহ্ন বলতে পারি, ভেল। তারপরে উম যেটা রয়েছে যদি এবং কেবল যদি। যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, এটার জন্য আমরা ইকুইভ্যালেন্স শব্দটি ব্যবহার করি। সমমান, সমমান বা ইকুইভ্যালেন্স। সমমান বা ইকুইভ্যালেন্স চিহ্ন ব্যবহার করি। না জন্য আমরা ব্যবহার করি নেগেশন, এরকম ঢেউ এর মতো একটা নেগেশন, যেটাকে আমরা বলি ঢেউ বা কার্ল, কার্ল সিম্বল। ঢেউ বা কার্ল সিম্বল, তবে এটাকে আমরা নেগেশনও বলতে পারি, এটাকে আমরা নেগেশন বলতে পারি। তো প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীক লিপিতে আমরা মোট পাঁচ ধরনের প্রতীক সম্পর্কে এখানে অবগত হচ্ছে। সেগুলো কি কি? সেইগুলোর হচ্ছে এবং ও আর, এটার জন্য
এটাকে এটাকে কি, এই চিহ্নটাকে বলা হয় ডট চিহ্ন। আর যদি তাহলে এটার জন্য নাল বা হর্সশু সিম্বল বলা হয়। এখানে হর্সশু সিম্বল মানে ঘোড়ার, যে ঘোড়ার জুতো। অ্যাকচুয়ালি প্রাচীনকালে যখন যানবাহন ছিল না, তখন ঘোড়াই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো। এখন তুমি যদি খালি পায়ে হাঁটো, তাহলে তোমার তো কিন্তু পা ব্যথা লাগবে। তো ঘোড়াও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ঘোড়ার কিন্তু পায়ে ব্যথা হতো, সেই জন্য ঘোড়াকে লোহার এক ধরনের এরকম জুতার মতো এরকম এই ইউ শেপের এক ধরনের মানে এইরকম জুতা লোহার পরাই দিত, হ্যাঁ, খুরের সাথে। তো এটা এটা এই ইমপ্লাইজটা অনেকটা ওই যে ঘোড়ার সেই শুয়ের মতো, হ্যাঁ, ঘোড়ার খুরে লাগানো যে শুয়ের মতো, এই জন্য এটাকে নাল বা হর্স শু সিম্বল বলা হয়। কিন্তু এটাকে আমরা ইমপ্লাইজ বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্লাইজ। যদি তবের জন্য, যে যদি তাহলে বা যদি তবের জন্য এটাকে আমরা ইমপ্লাইজ বলবো। তারপরে অথবা বা কিংবার জন্য আমরা ফলা বা ভি সিম্বল ব্যবহার করা হয়, এটার জন্য আমরা ভেল, এটাকে ভেল বলবো। যদি এবং কেবল যদির জন্য সমমান বা এটাকে আমরা ইকুইভ্যালেন্স বলতে পারি, এটাকে আমরা ইকুইভ্যালেন্স বলবো। এই যে তিনটা সমান, এই তিনটা সমানকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্স বলবো। না, নয়, এটার জন্য ভিও বা কার্ল চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে আমরা নেগেশন চিহ্ন বলবো। তাহলে এখন দেখো, এবং ও আর এর জন্য ডট সিম্বল ব্যবহার করা হয়, যদি তাহলের জন্য ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করা হয়, অথবা বা কিংবার জন্য ভেল সিম্বল ব্যবহার করা হয়, যদি এবং কেবল যদির জন্য ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করা হয়, না, নয়, এটার জন্য নেগেশন বা ঢেউ বা কার্ল চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে আমরা বলবো হচ্ছে নেগেশন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, হুম, এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই প্রতীক চিহ্নগুলো কিন্তু খুবই জরুরি। প্রতীক চিহ্নগুলো জরুরি। যেমন এখানে এবং ও আর এর জন্য ডট, যদি তাহলে জন্য ইমপ্লাইজ, এই চিহ্নগুলো আজকেই মুখস্থ করে ফেলবে। অথবা বা কিংবার জন্য ভেল, যদি এবং কেবল যদির জন্য ইকুইভ্যালেন্স, না, নয়ের জন্য নেগেশন। এগুলো কি সবার লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, খুব ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যাই স্যার। যাই। ডাবল ট্যাপ করলে মোবাইলের সম্পূর্ণ ট্যাব, যেমন হচ্ছে ইউটিউবে ভিডিও দেখার সময় ডাবল ট্যাপ করলে কি হয়, ডাবল ট্যাপ করলে সম্পূর্ণ বচনটাই দেখা যায়, দেখা যায় না? হুম। জি তাহলে স্যার। এটাও এরকম, এটাও দেখার জন্য ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ এরকম করে দুইবার ট্যাপ করলে তোমাদের মোবাইলের স্ক্রিনটা ডাবল হয়ে যাবে। তাহলে এটা মুছে দিই। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা হুম বচন কাকে বলে, হ্যাঁ, বচন কাকে বলে সেই বচন সম্পর্কে জানার চেষ্টা করব। বচন, হ্যাঁ, বচন কাকে বলে? বচন, বচন হচ্ছে আহ বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্যকে বচন বলে। হ্যাঁ, বিবৃতি বিবৃতিমূলক বচনকে কি বলে? বিবৃতিমূলক বাক্যকে বচন বলে। কেবলমাত্র বচনের সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা থাকতে হবে। বচন হতে হলে, বচন হতে হলে কোনো বাক্যকে, কোনো বাক্যকে সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা থাকতে হবে। মিথ্যা হওয়ার যোগ্যতা থাকতে হবে। এখন দেখো, বচনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত বচনকে, বচনের প্রকারভেদ, বচনের প্রকারভেদ। তো বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল বচন, আর একটা হচ্ছে যৌগিক বচন। হ্যাঁ, তাহলে বিবৃতিমূলক বাক্যকে বচন বলা হয়। তো আমরা জানি ব্যাকরণে কয় ধরনের বাক্য রয়েছে। ব্যাকরণে প্রায় 4-5 ধরনের বাক্য রয়েছে। যেমন 5 ধরনের বাক্য রয়েছে, সেগুলো হচ্ছে তোমার
বর্ণনামূলক বাক্য, জিজ্ঞাসাসূচক বাক্য, তারপরে হচ্ছে তোমার আদেশ অনুরোধ সূচক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। তো আদেশ অনুরোধ সূচক বাক্য যেমন দরজাটি বন্ধ করো, তারপরে জানালাটি খোলো, এগুলো কিন্তু কোনো সত্য মিথ্যা হয় না। বা আমি জিজ্ঞাসামূলক বাক্যে বললাম তোমার নাম কি, হ্যাঁ, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এগুলো, এই ধরনের বাক্যগুলো সত্য মিথ্যা হয় না। আবার যদি বললাম মরি মরি, এগুলোর কোনো সত্য, এগুলোর এই বিস্ময় সূচক বাক্যগুলোর কিন্তু কোনো কি হতে পারে না, সত্য মিথ্যা হয় না। কেবলমাত্র বর্ণনামূলক বাক্য, ডেসক্রিপটিভ সেন্টেন্স, যেমন আমি বললাম গোলাপ হয় লাল, এই বচনটি সত্যতা মিথ্যাত্ব যাচাই করা যায়। আমি বললাম রহিম হয় ছাত্র, অপি হয় ছাত্র, এগুলোর কিন্তু সত্যতা বা মিথ্যাত্ব যাচাই করা যায়। তাহলে যে বাক্যগুলো সত্য বা মিথ্যাত্ব যাচাই করা যায় সেগুলোকেই বচন বলা হয়। তার মানে একমাত্র বিবৃতিমূলক বাক্য, 5 প্রকার ব্যাকরণের 5 প্রকার বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোই কি হতে পারবে, বচন হওয়ার যোগ্যতা থাকবে। এখন তোমাদের মাথায় যে জিনিসটা রাখতে হবে, যে বিবৃতিমূলক বাক্যই মানে সকল বাক্য, সকল বচনই বাক্য, কারণ সকল বচনই এক ধরনের বিবৃতিমূলক বাক্য। কিন্তু সব বচন, সব বাক্য বচন নয়। হ্যাঁ, সকল বচনই হয় বাক্য, কারণ সব বচন তো বিবৃতিমূলক বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। ব্যাপারটা হচ্ছে সব জীব হয় মানুষ, সব মানুষ হয় জীব, কিন্তু আমরা কি বলতে পারি যে সব জীব হয় মানুষ উল্টো করে? না। না। ঠিক তেমন ভাবে সকল বাক্যই, সকল বচনই বাক্য, কারণ এগুলো বিবৃতিমূলক বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। তো এখন বচনকে কয় ভাগে ভাগ করা যায়? বচনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন, আর একটা হচ্ছে যৌগিক বচন। তো সরল বচন কি? সরল বচন হচ্ছে, দেখো আমি এখানে লিখছি, যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন পাওয়া যায় না। যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে, অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন পাওয়া যায় না, তাকে সরল বচন বলে। তাকে সরল বচন বলে। যেমন আমি বললাম যে সক্রেটিস হয় দার্শনিক, তাহলে এই বচনকে কি এখন আর ভাগ করা যায়? হুম, এই বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন পাওয়া যায়? আমি বললাম এরিস্টটল হয় দার্শনিক, এই বচনকে কি আর ভাগ করা যায়? না স্যার। তার মানে একটা মাত্র উদ্দেশ্য, সরল বচনগুলোকে চিহ্নের একটা মাত্র উদ্দেশ্য থাকবে আর একটা মাত্র বিধেয় থাকবে। উদ্দেশ্য মানে যার সম্পর্কে যা বলা হয়, যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। মূলত সরল বচনগুলোর একটি মাত্র উদ্দেশ্য থাকে আর একটি মাত্র বিধেয় থাকে। আর যৌগিক বচনগুলো কি? যে বচনের যে একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে একাধিক একাধিক সরল বচন নিয়ে গঠিত, একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে যৌগিক বচন বলে। একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে যৌগিক বচন বলে। একাধিক সরল বচন, যেমন আমি এখানে লিখেছিলাম সক্রেটিস হয় দার্শনিক, এরিস্টটল হয় দার্শনিক, কিন্তু এটাকে যদি আমি এইভাবে লিখি, সক্রেটিস এবং এরিস্টটল হয় দার্শনিক, তাহলে দেখো তো, এই যে বচনটা আমি লিখলাম, যে একাধিক সরল বচন, দেখো সক্রেটিস এবং এরিস্টটল হয় দার্শনিক, এই বচনে কি একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় আছে? হ্যাঁ স্যার। না, এখানে কিন্তু উদ্দেশ্য সংখ্যা দুটি, সক্রেটিস এবং এরিস্টটল। কারা দার্শনিক? দার্শনিক কাদের সম্পর্কে বলা হয়েছে? সক্রেটিস এবং এরিস্টটলকে। তো বুঝতে এখানে, পেরেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আর এই বচনে কিন্তু অঙ্গ বচন বা উপাদান বচন হিসেবে দুটি বচন রয়েছে, যেমন সক্রেটিস হয় দার্শনিক, এরিস্টটল হয় দার্শনিক। তার মানে এই যে এখানে এই বচনের
এই বচনটির উপাদান বা অঙ্গ বচন হিসেবে দুটি বচন রয়েছে, একটা হচ্ছে সক্রেটিস হয় দার্শনিক এবং আরেকটা হচ্ছে এরিস্টটল হয় দার্শনিক। তার মানে একাধিক সরল বচন নিয়ে, এই দুটো সরল বচন নিয়ে একটি বচন গঠিত হয়েছে। তাহলে যেখানে একাধিক সরল বচন নিয়ে বচনগুলো গঠিত হয় তাকে কি বলা হবে? তাকে যৌগিক বচন বলা হবে। হ্যাঁ, একাধিক উদ্দেশ্য বা একাধিক বিধেয় থাকলেও তাকে কি বলা হবে? যৌগিক বচন বলা হবে। ক্লিয়ার হয়েছে সরল বচন কোনটা, যৌগিক বচন কোনটা? এটা কি ক্লিয়ার হয়েছে সরল বচন কোনটা, যৌগিক বচন কোনটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমি কিছু তোমাদের দিয়ে দেব, প্রতীকী যুক্তিবিদ্যার কিছু প্রশ্ন নোট দিয়ে দেবো, যেমন প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে, প্রতীক কাকে বলে। এইগুলো তোমরা বাসা থেকে পড়বে। আর তোমাদের ক্লাস হবে প্রতি শনি সোম বুধ। তোমাদের ক্লাস কি কি বারে হবে একটু সবাই লিখে নাও। এগুলোকে সবার লেখা হয়েছে? জি স্যার। জি তোমাদের স্যার। মনে মনে রাখতে হবে তোমাদের ক্লাস হবে ক্লাস শিডিউল। ক্লাস শিডিউল প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। তবে অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে 5 মিনিট বা আটটার জায়গায় 8টা 5 6 7 এরকম হতে পারে। তোমরা 8টা থেকে মূলত প্রস্তুতি নিয়ে থাকবে। আর তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে কোনো কিছু বুঝতে পারোনি বা সমস্যা হয়েছে দেখতে পারোনি, এমন কোনো কিছু আছে? এমন কোনো কিছু বিষয় থাকলে আমাকে জানাতে পারো। না স্যার, সমস্যা নেই। স্যার, আচ্ছা, হ্যাঁ বলো। এই যে প্রতীক গুলার নাম আছে না, একটু আর একটু বলে দিতেন প্রতীক গুলার নাম। আচ্ছা, প্রতীকগুলোর নাম, ওই যে কোনটা কোন প্রতীকের নাম? জি স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি। মনে করো প্রতীক এইটাকে বলা হয় ডট। এটাকে আমরা কি বলবো? ডট। ডট। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? ইমপ্লাইজ। এটাকে কি বলবো? ইমপ্লাইজ। ইমপ্লাইজ। প্লাস আর এটাকে আমরা কি বলবো? ভেল ভেল। এটাকে কি বলবো? ইকুয়েশন ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স, এটা আরেকটা নাম আছে সমমান। ইকুইভ্যালেন্স বল। আর এটা এটা হচ্ছে এরকম ঢেউ, এরকম ঢেউ। এটাকে আমরা কি বলবো? নেগেশন। নেগেশন এটাকে নেগেশন বলে, নট বলে, হ্যাঁ, বা হচ্ছে তোমার কার্ল বলে, যে কোনো একটা বললে হয়। তবে আমরা নেগেশনটাই বেশি ব্যবহার করি। তাহলে এই জি 5টা স্যার। প্রতীকের নাম ভালো করে মুখস্থ করে রাখো: ডট, ইমপ্লাইজ, ভেল, ইকুইভ্যালেন্স, নেগেশন। ডট দ্বারা মূলত এবং, এটা আগামী ক্লাসে আরো আলোচনা করব। এবং আর এটা দিয়ে যদি, তাহলে বা তবে। আর এটা দ্বারা হচ্ছে বা অথবা। আর এটা দ্বারা হচ্ছে সমমান। আর এটা দ্বারা না বা নয়কে বোঝায়। ওকে, ক্লিয়ার হয়েছে মৌ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরকমই আমাদের ক্লাস হবে ইন্টারেক্টিভ। তোমার কোনো কিছু সমস্যা থাকলে তুমি সেটা সরাসরি ক্লাসরুমে আমাকে বলবে যে স্যার এটা সমস্যা, এটা আমাকে বোঝায় দেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কোয়েশ্চেনিং, টু কোয়েশ্চেন আমাকে। তুমি প্রশ্ন আস্ক মি এনি টাইপ অফ কোয়েশ্চেন তোমার রিলেটেড টু সিম্বলিক লজিক। কোনো সমস্যা নাই একদম। তোমরা আজকে তো প্রথম ক্লাস করলে, প্রথম ক্লাস করে কেমন মনে হচ্ছে? যে মনে হচ্ছে যে তুমি দূর থেকে অনলাইনে ক্লাস করছো বা এরকম কোনো কিছু, নাকি সরাসরি ক্লাস করার মতো একদম ক্লাসরুমে সেরকমই ফিল হচ্ছে? ক্লাসরুমের মতনই মনে হচ্ছে স্যার, একদম। হ্যাঁ, সরাসরি ক্লাসরুমে যেভাবে সবাই ক্লাস করো সেভাবে এটা স্যার এবং টিচারের মধ্যে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে যেভাবে ইন্টারাকশন হয়, যে কোনো কিছু না বুঝতে পারলে সেটা স্টুডেন্টরা বলে, সেভাবেই কিন্তু আমি ক্লাস নিয়ে থাকি। আমি ক্লাসে অল্প লোকজন নিয়ে ইয়ে করি, কিন্তু আমার ক্লাসে যারা থাকে
তারা মোটামুটি সবাই বেশ ভালো কিছুই করে। হ্যাঁ, কারণ পরবর্তীতে ইয়া হয় না যে স্যারের ক্লাস করে এটা হচ্ছে। তো তোমরা ক্লাস করো, সমস্যা নাই। আর তাহলে ক্লাস শিডিউলটা তোমাদের একটু মাথায় রেখে দাও, আর আমি কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেবো, ওই কোয়েশ্চেনের আনসার আনসার সেগুলো তোমরা করবে। হ্যাঁ, জি আরো এক দুইজন হয়তো তোমাদের সাথে যুক্ত হবে। হুম, একজন আমাকে বললো স্যার আগামী ক্লাস থেকে যুক্ত হব, আগামী ক্লাস থেকে যুক্ত হবে। হুম, নেক্সট ক্লাসে জয়েন হবে রায়হান। হুম, আর তোমাদের যদি দেখা যাচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে পৃথা, তোমার যেমন পাইওনিয়ার মহিলা কলেজে যদি তেমন পরিচিত, তোমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে না, যে যারা হয়তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে আমি আপনার জানাবো হ্যাঁ, আমি। মানে দেখা যাচ্ছে যে কি যাদের অনেকের পক্ষে সেই ধরো খুলনা শহরের পরে থেকে যেমন হ্যাঁ কোচিং করে ক্লাস করা সিম্বলিক লজিকের, এটা একটু অসম্ভব হয়ে যায়। হুম, তাদেরকে তুমি জানাতে পারো। তারপরে হচ্ছে মৌ, তোমার কোন কলেজের নাম কি? নীলফামারী? নীলফামারী মহিলা, হ্যাঁ জি স্যার, নীলফামারী মহিলা কলেজ। ও, নীলফামারী মহিলা কলেজের যারা আছে তোমার ফ্রেন্ড সার্কেলে, তুমি একটু জানাতে পারো। হুম, জি স্যার, করতে চাইছে কিন্তু ফোনে নাকি সমস্যা ওরা। আমি অনেক কষ্টে এই ইয়েটা আজকে চালু করলাম, পাই না। তা যাই হোক, ওরা কি তোমরা ফোনের ইয়ে সমস্যা করেছো। ছিল। হ্যাঁ, একটু তাহলে সবাইকে একটু জানিয়ে দিও। আর ওপি, তোমার কোন কলেজ? তুমি কোন কলেজে? স্যার এমএন কলেজ আপনারই। ও ও, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে তুমিও দেখা যাচ্ছে তোমার পরিচিত যারা আছে তাদেরকে তুমি জানাতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আজকের মতো তোমাদের ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। আর একটু পরেই ক্লাস রেকর্ড পেয়ে যাবে। হুম, তবে রেকর্ড ক্লাসে ধরো আমি একটা লিংক দিলাম, সাপোজ কিভাবে তোমরা রেকর্ড ক্লাসটা দেখবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। মনে করো আমি তোমাদের এরকম কি করবো, আমি ক্লাসের লিংক দেবো, এই যে এরকম একটা ড্রাইভ লিংক দেবো। হ্যাঁ, এরকম ড্রাইভ লিংকে ক্লিক করবে। ক্লিক করলে এরকম করে দেখো তোমার কাছে এরকম অনেকগুলো মেইল থাকলে এরকম এরকম একটা অপশন থাকবে, ইউ নিড অ্যাক্সেস। তুমি ভিউয়ার সিলেক্ট করবে ওই লিংকে, এবারে রিকোয়েস্ট অ্যাক্সেস, বা এখানে একটু লিখেও দিতে পারো স্যার আমি ত্রুটি, বা কেউ লিখে দিতে পারো স্যার আমি মৌ, কেউ লিখে দিতে পারো স্যার আমি হচ্ছে পৃথা। এরকম করে এবার রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠিয়ে দেবে। অ্যাক্সেস পাঠালে একবারই রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে যদি এরকম আসে, ইউ নো ইওর রিকোয়েস্ট ওয়াজ অ্যাপ্রুভ, এইবার রিকোয়েস্ট সেন্ড আসলে ওই একবার ওনা, তার পরবর্তীতে আমি অ্যাকসেপ্ট করে দিলে তুমি ওই ক্লাস কি করতে পারবে, দেখতে পারবে। আজকের যে ক্লাসে যা যা হয়েছে সব আবার আজকের ক্লাসে তুমি দেখতে পারবে। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে। আর আমি ক্লাসের কিছু প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে এই বিষয়ের আমি একটা নোট আমি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই কমপ্লিট করবে। এটা সুন্দর করে লিখে নিয়ে আসবে। হ্যাঁ, প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে, বা প্রতীক বা সংকেত কাকে বলে। হ্যাঁ, আমি আমি এটা প্রতীকী যুক্তিবিদ্যার সংজ্ঞা, তারপরে প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে প্রতীক কি। দেখো আমি আমি এখানে যে জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছি কিছু টপিক। হ্যাঁ, এই যে আমি এখানে 3টা প্রশ্ন দিয়েছি, তোমাদের আগামী দিনের কাজ হচ্ছে এই 3টা প্রশ্ন সুন্দর করে লিখে নিয়ে আসা। কি কি? এই যে প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে, প্রতীকী যুক্তিবিদ্যার সংজ্ঞা, মানে একটু বড় করে দেওয়া আছে, তোমরা চাইলে একটু ছোট করে লিখতে পারবে। প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে, এখানে সবগুলো একটু ছোট করে নিতে পারো সংজ্ঞা। একটা জায়গায় তুমি এইটুকু বাদ দিয়ে দিতে পারো, একটু ইংলিশ সংজ্ঞা। হুম, আমি একটু বড় করে লিখেছি, তোমরা লেখার সময় একটু ছোট করে লিখবে। তো ঠিক আছে। জি স্যার। আর কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো ক্লাস করে পৃথা ভালো লেগেছে? হ্যাঁ স্যার, অনেক ভালো লাগতেছে। আর এমনি তোমার বাড়ি কি খুলনাতে?
বাড়ি স্যার আমার দারুণ মল্লিক, কোন জায়গায়? পাইকগাছার ওইখানে। দারুণ মল্লিক গ্রাম, আর পাইকগাছা হচ্ছে থানা। ও, কোনটা বললে? পাইকগাছা। ও, পাইকগাছা। পাইকগাছা কোথায়? পাইকগাছা থানা স্যার, আর গ্রাম দারুণ মল্লিক। ও, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাই। শুভরাত্রি।